বিজেপির প্রোগ্রামে কি করে যাবো? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি যদি জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা করে সেখানে বড় করে যাগযজ্ঞ করতে পারি, তো গীতা পাঠ করতে যেতে আমার কি ক্ষতি আছে আমি জানি না। হয়তো গীতার যে বাণীগুলো সেগুলো উনি তার নিজের জীবনে প্রতিফলিত করতে পারবেন না, সেই শিক্ষাতে ওনার আটকাবে, তাই জন্যই হয়তো যেতে পারেননি। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাঠে এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। ভদ্রমহিলা কোনো এক সময় ডক্টরেট লিখে আবার ডক্টরেট মুছেছেন, এবং উনি কবি সাহিত্যিক একাধারে অনেক কিছু গোটা, অথচ পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা সেখানে তলানিতে পৌঁছে যাচ্ছে। তার শিক্ষা নিয়ে তো একটা প্রশ্ন উঠতেই পারে, তাই কি না? যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। গান্ধীজি এবং নেতাজির আদর্শটা কি উনি মানেন? তাহলে এখানে হিন্দু মুসলিম ট্রাম্প কার্ড খেলতেন বারবার। এই যখনই দেখবেন যাকে সাসপেন্ড করেন, তারপরেই তাকে আবার গলায় তুলে নেন। শোভন চট্টোপাধ্যায়কে দেখলেন, এর আগে মদন মিত্রকে দেখেছেন, তো হুমায়ুনকে দিয়ে এই কাজটা করিয়ে নিয়ে কালকে ওনাকে বলবে আয় বাবা আয় আমার কোলে এসে বস। এই তো হচ্ছে ব্যাপার। সব বিকৃত মনস্ক যারা আজকে সমাজের উচ্চস্তরে বা রাজনীতির উচ্চস্তরে বসে আছে, তাদেরকে পরিত্যাগ করে আমার মনে হয় নতুন কাউকে নিয়ে আসা উচিত। এই শীতকালে লোকে কড়াইশুঁটি কিনতে হচ্ছে 150 টাকা কেজি দরে, তা কোন ভালোটা হচ্ছে আমার? কোথায় গেল সেই আমার সবুজ বিপ্লব? তার উন্নতিটা আমরা কেন চোখে দেখতে পেলাম? সেই জমিগুলোকে ঠিক করার বদলে আরও এই সরকার 2011 সাল থেকে এসে যাচ্ছে তাই করে। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি যাননি। তিনি কারণ হিসাবে জানিয়েছেন তার একটা আদর্শ আছে, তিনি কি করে বিজেপির প্রোগ্রামে যাবেন। সেটা অবশ্যই, যে একটা তৃণমূল করছেন, লোক দেখিয়ে কি আর বিজেপির ওখানে যেতে পারেন? আড়ালে আবডালে হলে উনি যেতে পারেন, লোক দেখিয়ে তো উনি যেতে পারেন না। তাই জন্যেই উনি যায়নি, কারণ বিজেপি আর তৃণমূলের যে কোনো পার্থক্য নেই, এটা তো মুকুল রায় বলে গেছে যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল। এবং শ্রমিক ভট্টাচার্য একদিন স্বীকারও করে নিয়েছিলেন যে বিজেপি তৃণমূলকে জন্ম দিয়েছিল কংগ্রেসকে ভাঙার জন্য, সেটা লালকৃষ্ণ আদবানি এবং বাজপেয়ীর তরফ থেকে। ফলে এই যে অশুভ আঁতারটা সকলের সামনে বেরিয়ে গেলে তাহলে তো মুসলিম ভোটটা পাবেন না, তার জন্য আর কি উনি জানেন। গুপ্ত মিটিং হলে উনি যেতেন। এর আগেও তো প্রমোদ মহাজনের সঙ্গে সুদীপ ব্যানার্জির বাড়িতে যতগুলো মিটিং হয়েছে, উনি কি তাতে উপস্থিত হননি? অবশ্যই হয়েছে। তো সে মতন হতেন। এখন খুল্লা সেটা যাওয়া ঠিক নয় বলেই উনি যাননি, এই আর। শুভেন্দু অধিকারীকে নবান্নতে আমন্ত্রণ জানানো হলে তিনি যাননি, তার পিছনে একই কারণ অবশ্যই। ও তো আরও বেশি, কারণ শুভেন্দু অধিকারী কেউ বলে, মানে জানি না সত্য কি মিথ্যে, রাত্রেবেলা নাকি খুবই হট্টক হয় দুজনদের মধ্যে, এবং তারপর পরের দিনই সেই সব কার্যক্রমগুলো ঘটতে থাকে যাতে করে গোটা পশ্চিমবাংলাকে উত্তপ্ত করা যায় এবং কংগ্রেসকে মেলাইন করা যায়। এই তো রাত্রেবেলা সম্পূর্ণ। অবশ্যই। তিনি শুধু আদর্শের কথাই বলেননি, রবিবার প্রোগ্রামে না যাওয়ার কারণ হিসাবে তিনি নিজের শিক্ষার দিক থেকেও তুলে ধরেছেন যে আমার শিক্ষা আমাকে বাধা দিয়েছে। হতে পারে, কারণ শিক্ষা, শুনুন, আমরা রামকৃষ্ণের আদর্শে দীক্ষিত, তো যদি মনে হতো যে হ্যাঁ গীতা পাঠের ওখানে যাওয়া প্রয়োজন, গীতা পাঠটাও যেমন খারাপ নয় তেমনি কোরআন পাঠও খারাপ নয় বা বাইবেল পাঠও খারাপ নয়। আমাদের ঠাকুর রামকৃষ্ণ বলেন যত মত তত পথ। অতএব প্রত্যেকটাই আদর্শ নিয়ে যদি আমি চলি, সবকটা পথই ঠিক। এতে শিক্ষার কোনো যে ত্রুটি বিচ্যুতি ঘটে বলে আমার মনে হয় না। ওনার শিক্ষা অন্যরকম, ওই জন্য হয়তো হতে পারে, এই আর কি। মমতা বিজেপির অনুষ্ঠান বলছেন, অথচ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে আয়োজন সেটা করেছিল সনাতন সংস্কৃতি সংসদ। সেই দিক থেকে দেখতে গেলে দীঘার জগন্নাথও কি তৃণমূল করেছে? হ্যাঁ, এইটাই তো হচ্ছে মেন কথা। এটা আপনি বলে দিলেন, আমি ভুলে গিয়েছিলাম। তাই আমি যদি জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা করে সেখানে বড় করে যাগযজ্ঞ করতে পারি, তো গীতা পাঠ করতে যেতে আমার কি ক্ষতি আছে আমি জানি না। হয়তো গীতার যে বাণীগুলো সেগুলো উনি তার নিজের জীবনে প্রতিফলিত করতে পারবেন না, সেই শিক্ষাতে ওনার আটকাবে, তাই জন্যই হয়তো যেতে পারেননি, এই আর কি। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে? অবশ্যই তো যা থাকছে, কারণ যে ভদ্রমহিলা কোনো এক সময় ডক্টরেট লিখে আবার ডক্টরেট মুছেছেন, এবং উনি কবি সাহিত্যিক একাধারে অনেক কিছু গোটা, অথচ পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা সেখানে তলানিতে পৌঁছে যাচ্ছে। তার শিক্ষা নিয়ে তো একটা প্রশ্ন উঠতেই পারে, তাই কি না? তিনি ভোটের আগে এলেই হিন্দু মুসলিমের একটা বিভাজন তৈরির চেষ্টা করেন। এবার এই হুমায়ুন যে বাবরি মসজিদ করছে, সেটাও কি তারই একটা দিক? অবশ্যই। উনি এই যখনই দেখবেন যাকে সাসপেন্ড করেন,
তারপরেই তাকে আবার গলায় তুলে নেন। শোভন চট্টোপাধ্যায়কে দেখলেন, এর আগে মদন মিত্রকে দেখেছেন, তো হুমায়ুনকে দিয়ে এই কাজটা করিয়ে নিয়ে তারপরে আবার হুমায়ুনকে কাছে টেনে নেবেন, এই তো হচ্ছে কথা। আমি জামাইয়া ধরে আবার দিদির কাছে ফিরে যাব। হ্যাঁ, ওই তো বললাম তো, আজকে ওনাকে সাসপেন্ড করছে, কালকে ওনাকে বলবে আয় বাবা আয় আমার কোলে এসে বস। এই তো হচ্ছে ব্যাপার, এর বাইরে আর কি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যে দল গান্ধীজিকে মানে না, নেতাজিকে শ্রদ্ধা করে না, তাদের অনুষ্ঠানের সঙ্গে তারা সরাসরি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছে, আমি কিভাবে যাব? গান্ধীজি এবং নেতাজির আদর্শটা কি উনি মানেন? তাহলে এখানে হিন্দু মুসলিম ট্রাম্প কার্ড খেলতেন বারবার? সেটা তো খেলতেন না। তার মানে কি উনি গান্ধীজির আদর্শটাকে মানেন না? তো সেখানে তাদের কথা বলে আমাদের যারা নমস্য ব্যক্তি তাদেরকে তো ছোট করার কোনো মানে হয় না। তৃণমূলের দলীয় কার্যকর্তাদের দেখা গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়াতে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়িয়েছে, বিদ্যাসাগরকে হেলাছেদ্দা করছে। তো এরা কোন সংস্কৃতি? এরা লুটতরাজের সংস্কৃতিকে মানে, এরা গুন্ডারাজের সংস্কৃতিকে মানে। তাদের শিক্ষা দিয়ে কেন? এদের নিয়ে আমার মনে হয় না সভ্য সমাজ এদেরকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। এদেরকে নিয়ে আলোচনা করাটাই আমাদের মনে হয় বন্ধ করে দেওয়া উচিত। বাংলার ভোটের দিকে তাকালে দিদি একটা বড় ফ্যাক্টর মুসলিম ভোট। এই মুসলিমরা কি বুঝবে যে বিজেপি তৃণমূল একই? শুনুন, মুসলিম সম্প্রদায় যাদের দ্বারা মানে জিনিসগুলো বোঝে, তাদেরকেই যে তৃণমূল এবং বিজেপিরা দু হাত দিয়ে কিনে রেখে দিয়েছে, যার ফলে এদেরকে তো বোঝেন। আজকে মাদ্রাসাগুলোতে সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় না, শিক্ষিত সমাজের অভাবে যথেষ্ট পরিকাঠামো নেই, একদম পরিকাঠামো নেই। এবং উনি বলেছিলেন যে মাদ্রাসাগুলোকে উন্নত করবেন, তা কটা মাদ্রাসা উন্নত হয়েছে? আর সে তো খোলা তো দূরস্থ, যেগুলো ছিল সেগুলোকেই উন্নত করেনি। প্রাথমিক যে শিক্ষালয়গুলো সেগুলো একের পর এক বন্ধ হয়ে গেছে, এবং যেগুলি বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষালয়গুলোও ঢুকছে একমাত্র প্রাইভেটাইজেশনের যুগে। যেগুলো ইংরেজি শিক্ষা মাধ্যম, যাদের পয়সা আছে, এবং সমস্ত মানুষের তো পয়সা নেই, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের এত সম্ভব নয় যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হব বলে আমরা এসে এখানে বিভিন্ন জায়গায় ভর্তি হতে পারবো বা তাদের ছেলেমেয়েদেরকে ওইভাবে শিক্ষিত করব। ফলে শিক্ষার আলো যতদিন না পৌঁছবে ততদিন এরা এই কাজগুলিই করে যাবে, এবং এই রাজনৈতিকদের হাতে মানুষ এই নেচে যাবে, আর তাদের যা ক্ষয়ক্ষতি হবার হয়ে যাচ্ছে। করণীয় উচিত যে এই যদি বদলের দরকার হয় অবশ্যই বদলানোর দরকার। শিক্ষিত সমাজ যারা আছি আমরা, তাদের উচিত এই দুটোই, এই ভুইফোর যারা দুটো উঠেছে, যারা ভারতবর্ষের কি বলবো ইতিহাসকে বিকৃত করছে। আমরা তো একটা সমাজকে দেখতে পাচ্ছি যে ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনে নাকি কত রকম তার নামে নোংরা কথাবার্তা বলা হচ্ছে। তাতে যে শুধু ইন্দিরা গান্ধীকে মেলাইন করা হচ্ছে তা তো নয়, রবীন্দ্রনাথকে শুদ্ধ মেলাইন করা হচ্ছে। তাই এই সব বিকৃত মনস্ক যারা আজকে সমাজের উচ্চস্তরে বা রাজনীতির উচ্চস্তরে বসে আছে, তাদেরকে পরিত্যাগ করে আমার মনে হয় নতুন কাউকে নিয়ে আসা উচিত, যেটা আমার পশ্চিমবাংলায় নেই। সে কংগ্রেসকে নিয়ে আসার অতীব প্রয়োজন হয়েছে, এবং ভারতবর্ষকে যদি বাঁচাতে হয় তাহলে নিশ্চয়ই। আজকে দেখুন 1989 সালে যখন রাজীব গান্ধী ছিলেন, তখন ডলারের পিছু আমাদের দাম ছিল 20 টাকা 23 পয়সা, আর এখন আমাদের ডলার হয়ে যাচ্ছে, একটা ডলার সমান হয়ে যাচ্ছে 90 টাকা। তখন দাম ছিল সোনার 2500 থেকে 3000 টাকা, এখন 2002-এতেও ছিল 5000 টাকা, এখন সেই সোনার দাম 1 লাখের ওপর চলে গেছে। তাই এটা থেকে ভারতবর্ষের ভালো হচ্ছে? যেখানে ক্রুড অয়েলের দাম সারা বিশ্বে কমলো, অথচ আমার এখানে পেট্রোলের দাম বেড়ে গেল। এই শীতকালে লোকে কড়াইশুঁটি কিনতে হচ্ছে 150 টাকা কেজি দরে। তা কোন ভালোটা হচ্ছে আমার? কোথায় গেল সেই আমার সবুজ বিপ্লব? তার উন্নতিটা আমরা কেন চোখে দেখতে পেলাম না? 34 বছর যোদ্ধার আর বর্গাদারদের দৌলতে পশ্চিমবাংলার জমিগুলো ছোট ছোট জোতে পরিণত হয়ে শেষ হয়ে গেছে, এবং সেই জমিগুলোকে ঠিক করার বদলে আরও এই সরকার 2011 সাল থেকে এসে যাচ্ছে তাই করে দিয়েছে। এবং কেন্দ্রের সরকারের কথা তো বলাই বাহুল্য, কৃষি ঋণ মুকুব করবো বলে তাও বোধহয় মুকুব করেনি। তো ভারতবর্ষে কি হবে বলুন তো?
যখন যখন দেখেছি বিজেপি এই কংগ্রেসি সরকার এসেছে তখনই কিন্তু দেশের সোনা বিদেশে চলে গেছে। মুরারজি দেশাই থেকে শুরু করুন পরপর দেখা গেছে। তাই আমাদের মনে হয় কংগ্রেস ছাড়া কংগ্রেস এবং ভারতবর্ষ একে অপরের পরিপূরক। যখন ব্রিটিশ এখান থেকে চলে যায় তখন কিন্তু গোটা ভারতবর্ষ এক ছিল না। ব্রিটিশ আসার আগে তখন ছোট ছোট রাজ্য, ছোট ছোট জনপদ ছিল। কংগ্রেসই এগুলোকে এক করেছে, গোটা ভারতবর্ষ এক সূত্রে বেঁধেছে। আমার মনে হয় কংগ্রেসেরই আবার বড় প্রয়োজন ভারতবর্ষে।